বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের ছোটদা ভাই, আমি তোর জন্য সত্যিই খুব খুশি। তুই মনের মতন কাউকে পেয়েছিস। উফ, কি যে আনন্দ হচ্ছে। আমার হাদা ক্যাবলা দাদাটাও শেষ পর্যন্ত প্রেম করছে। না না চাঁদ, এই কথাটা তোকে সিক্রেট রাখতেই হবে। কিন্তু মেয়েটার নামটাই বললো না। অপেক্ষায় থাকলাম কবে জানাস দেখবো। না জানালেও আমি ঠিক জেনে যাব। ভুলে যাস না দাদা, আমি তোরই বোন হই। এইসব কথা ভাবতে ভাবতে চন্দ্রিকা ব্যালকনিতে এসে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণ চাঁদ, মানে আজ পূর্ণিমা। চাঁদকে আজ যেন বড়ই মায়াবী লাগছে। সারা আকাশে তার আলো ছড়িয়ে এক অপূর্ব নেশায় মাতিয়ে দিয়েছে পৃথিবীকে। শুধু আকাশের চাঁদের কথা বলছি না, চন্দ্রিকাও ঠিক মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এই চাঁদের রূপ ওই চাঁদের রূপকে টেক্কা দিচ্ছে। দুজনেই সমান তুল্য, একে অপরের প্রতিযোগী হয়ে উঠেছে। রাত প্রায় অনেকটাই গভীর হতে চলেছে। চন্দ্রিকা এখনো ওখানেই দাঁড়িয়ে আছে, আর এই গভীর রাতে চন্দ্রিকাকে আরো বেশি মোহময়ী লাগছে, যেন এক অপরূপা তার স্বপ্ন পুরুষের অপেক্ষায় তীব্র নয়নে চাঁদের পানে চেয়ে আছে। তার শরীরে চাঁদের আলো বিস্তীর্ণ হচ্ছে। যে কোনো পুরুষের শরীরে ঢেউ তুলে দেওয়ার জন্য এই রূপ যথেষ্ট আকর্ষণীয়। চন্দ্রিকার এই রূপে স্বয়ং চাঁদও লজ্জা পেয়ে মাঝে মাঝে মেঘের আড়ালে লুকাচ্ছে। সুন্দর গোলাকার লাবণ্যময়ী চাঁদ কিছু পথ খুঁজে না পাওয়ায় মেঘ আর মৃদুমন্দ বাতাস সব মিলিয়ে বাইরের পরিবেশটাকে বেশ প্রেমাকুল করে তুলেছে। বারান্দার চেয়ারটাতে বসে হাতে গিটারটা তুলে নিল চন্দ্রিকা। ধীরে ধীরে একটা সুন্দর নারী কণ্ঠের সুর শোনা গেল। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়। ছায়া নীল সীমানায় ছড়ায়, সোনা সূর্য মেঘের গায়ে ডাকে, আয় আয় রে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ফিরে। এই মন সঙ্গী করে আকাশের নীল সাগরে আমিও যাব উড়ে তারই পাখায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয়। চেনা অচেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানার অভিসারে। হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন, ঘর ছেড়ে এই শূন্যে ওরা পাখির মতন। যাব যে সেই বিদেশে যেখানে স্বপ্ন মেশে, সে যদি সামনে এসে দুহাত বাড়ায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়। শুধু চন্দ্রিকা নয়, আরো একজনও ঠিক এই সময় চাঁদের দিকে তাকিয়ে আছে। পার্থক্য একটাই, চন্দ্রিকা মুগ্ধ নয়নে চাঁদের রূপ দেখছে, আর সে ভেজা চোখে চাঁদের পাশে থাকা উজ্জ্বল নক্ষত্রটার সাথে বাক্যালাপ করছে। ওই একটা কথা আছে না, তুমি যদি কখনো একাকী বোধ করো শুধু চাঁদের দিকে তাকাও। কেউ কোথাও তাও তার দিকেই তাকিয়ে আছে, সেটাই হয়তো হয়েছে। কিন্তু দুজনেই অপরিচিত, শুধু যোগসূত্র চাঁদ। পরের দিন সকালে চন্দ্রিকা কলেজে যাওয়ার জন্য রেডি। তখনই ফোনে ঋদ্ধির মিসড কল, অর্থাৎ ঋদ্ধি নিচে ওয়েট করছে। চন্দ্রিকা তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। ইন্দ্রজিৎ তখন অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছে। চন্দ্রিকাকে দৌড়ে যেতে দেখে জিজ্ঞাসা করলো, কিরে চাঁদ, দেরি হয়ে গেছে নাকি? আমি ছেড়ে দেবো কলেজে? চন্দ্রিকা তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, না না দাদা ভাই, ঋদ্ধি বাইরে ওয়েট করছে। ইন্দ্রজিৎ, আচ্ছা, আরে আসতে যা, পড়ে যাবি। চন্দ্রিকা, হ্যাঁ হ্যাঁ বাই, টাটা বৌমনি, কাকিমণি আসছি। চন্দ্রিকা বাড়ি থেকে বেরোতেই যাবে, বিশাখা দেবী ওকে ডাকলেন। চন্দ্রিকা, কি, তাড়াতাড়ি বলো, দেরি হলে ঋদ্ধি রেগে যাবে। বিশাখা দেবী, মাকে বলে যা। কাকিমণির এই কথায় চাঁদের মুখটা শুকিয়ে গেল। এখন আবার মায়ের কাছে গেলে কোথায় ঝাড়টার দিয়ে দেবে। চন্দ্রিকা বাচ্চাদের মতন মুখ করে কাকিমণির দিকে চেয়ে রইল। বিশাখা দেবী, যা, দিদি রান্নাঘরে আছে, বলে আয়। চন্দ্রিকা, বলতেই হবে? বিশাখা দেবী, হ্যাঁ যাও। চন্দ্রিকা আর কি করবে, অগত্যা রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। আবার পিছনে একবার কাকিমণির দিকে তাকালো, যদি কোনো ক্রমে ডিসিশন চেঞ্জ হয়। কিন্তু সে গুড়ে বালি। চন্দ্রিকা বেশ ভয়ে ভয়ে ডাকলো, মা। চৈতালি দেবী কাজের মেয়েটাকে কিছু বোঝাচ্ছিলেন। উনি চাঁদের দিকে তাকিয়ে বললেন, ও বেরোচ্ছ তুমি? আচ্ছা, ঋদ্ধির সাথে যাচ্ছে তো? চন্দ্রিকা শুধু ঘাটটা নাড়ল। চৈতালি দেবী, সাবধানে যাবে। চৈতালি দেবী ওর থেকে মুখটা ঘোরানোর সঙ্গে সঙ্গে চন্দ্রিকা দৌড় দিল। সকাল সকাল অকারণে মায়ের কাছে বকা খাওয়ার কোনো ইচ্ছা নেই ওর। দৌড়ে সোজা ঋদ্ধির গাড়িতে গিয়ে বসলো। বসে বসে তখনও হাঁপাচ্ছে ও। ঋদ্ধি, কি রে, এত দৌড়ে এলি কেন? যেন পেছনে জমতাড়া করেছে।
চন্দ্রিকা, ও তুই বুঝবি না, তোর বাড়িতে তো মাদার ইন্ডিয়া নেই। ঋদ্ধি একটু মুচকি হেসে বলল, ও বুঝেছি, শোন, আমার বাড়িতে মাদার ইন্ডিয়া না থাকলেও ফাদার ইন্ডিয়া, না না শুধু ইন্ডিয়া না, ফাদার ইউনিভার্স আছে। সে জ্বালা তুই কি বুঝবি চন্দ্রিকা, তুই নিজের দোষে কাকুর কাছে বকা খাস। আমার মা তো আমাকে অকারণেই বকে। ঋদ্ধি, সেই তুইও নিজের দোষে বকা খাস। চন্দ্রিকা, এই শোন। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ছাড়, সকাল সকাল মুড খারাপ করার ইচ্ছা নেই, চল গাড়ি চালা, দেরি হয়ে যাচ্ছে। ঋদ্ধিও কোনো কথা বলল না। আজ অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তো লেট হলে চলবে না। ও গাড়ি চালাতে শুরু করলো। ঋদ্ধি ও চন্দ্রিকা ক্লাসে ঢুকলো। দীপ্ত, কৃতিকা, ললিত, মৃন্ময় ওদেরই ওয়েট করছিল। ঋদ্ধি ঢুকতেই দীপ্ত বলল, এ ভাই, অ্যাসাইনমেন্ট হয়েছে? ঋদ্ধি একটু অ্যাটিটিউড মেরে বলল, আমার সব হয়ে যায়। মৃন্ময়, বল, চাঁদ সব করে দেয়। ঋদ্ধি এবার মিন্ময়ের দিকে একটু রাগী ভাবে তাকিয়ে বলল, হ্যাঁ তো করে দেয়। হয়েছে। দীপ্ত কৃতিকাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, ভালো ভাই ভালো, এই না হলে বেস্ট ফ্রেন্ড, আর কোথায় আমার কপাল। বললাম একজনকে করে দিতে, সে তো একদম মুখের ওপর না বলে দিল, আবার বেস্ট ফ্রেন্ড বলে। কৃতিকা দীপ্তর মুখের দিকে তাকিয়ে আছে। দীপ্ত, ওভাবে তাকানোর কিছু নেই, যা সত্যি। কৃতিকা, ভুলে যাস না, তোকে কিন্তু বাবার ব্যবসাটাই সামলাতে হবে, তো আমি করে দিলে তুই কিছুই শিখবি না। ঋদ্ধি ব্যাপার আলাদা। দীপ্ত, জানি জানি, আর মনে করাতে হবে না, তোকে বলে কিছু হবে না। এই চাঁদ, বুনু আমার, পরের বার থেকে আমার অ্যাসাইনমেন্ট গুলো করে দিবি। চন্দ্রিকাকে কিছু বলতে না দিয়েই ঋদ্ধি বলে উঠলো, ওই ওই, হবে না, অন্য কাউকে খুঁজে নে, ও করতে পারবে না। দীপ্ত, কেন করতে পারবে না কেন? এই চাঁদ। ঋদ্ধি, আমি বললাম তো ও করবে না, তো করবে না। দীপ্ত, আচ্ছা তোরটা করতে পারে, আমারটা নয়। ঋদ্ধি, আজ্ঞে না, ওর কি পড়াশোনা নেই নাকি? সারাদিন সবার অ্যাসাইনমেন্ট করে বেড়াবে। দীপ্ত, তোরটা করে দিলে বুঝি পড়াশোনার ক্ষতি হয় না? আর তুই কেন বকছিস? আমি তো চাঁদের সাথে কথা বলছি। ঋদ্ধি, চাঁদ আমার পারমিশন ছাড়া কিছু করবে না। এতক্ষণে চন্দ্রিকা নীরব দর্শকের ভূমিকা পালন করছিল, অথচ কথাটা তাকে নিয়েই হচ্ছে। এবার সে মুখ খুলল। চন্দ্রিকা, ও তাই বুঝি, কে রে তুই, তোর পারমিশন ছাড়া কিছু করব না? ঋদ্ধি চন্দ্রিকার মুখের সামনে ওর মুখটা নিয়ে এসে ওর চোখে চোখ রেখে বলল, তুই শুধু আমার, অন্য কারোর প্রজেক্ট করার কথা ভাববিও না, বুঝলি, শুধু আমার। এই সময় এপি স্যার ক্লাসে এলেন, তাই সবাই যে যার জায়গায় বসে পড়ল। কিন্তু ঋদ্ধির ওই শেষ কথাটা কিছুতেই চন্দ্রিকার মাথা থেকে বেরোতে পারল না। তুই শুধু আমার কথাটা যেন চন্দ্রিকার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। তার সাথেই মুখে একটা হাসি খেলে গেল। এক অন্য রকম ভালো লাগার ফিলিং কাজ করছে ওর মধ্যে। ওটা যেন নিজে থেকেই চওড়া হচ্ছে, শুধু আমার কথাটা কানের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। এ যেন এক আলাদাই ভাবনার জগতে বিরাজ করছে, যেখানে ঋদ্ধি ওই চোখটা ওর চোখের সামনে ভাসছে। আর ওই কথাটা ঠিক তখনই কৃতিকা ওকে ঠেলা দেওয়াতে ও ওর কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো। তাড়াহুড়ো করে প্রেজেন্ট স্যার বলল, নয়তো আজ অ্যাটেন্ডেন্সটাও মিস হতো। উফ, নিজের মাথাতেই চাটি মারতে ইচ্ছা হচ্ছে চন্দ্রিকার। কি যে ভাবছিল কৃতিকা। কোথায় হারিয়ে গিয়েছিলে চাঁদ সুন্দরী? চন্দ্রিকা, আরে কিছু নয়, ওই অ্যাসাইনমেন্টটা নিয়ে ভাবছিলাম। কৃতিকা আর কিছু বলেনি, কিন্তু এই মুচকি হাসাটা ওর চোখ এড়ায়নি। ক্লাস শেষ হলো। অ্যাসাইনমেন্ট জমা দিলেও ঋদ্ধি দীপ্ত দুজনেই বকা খেয়েছে, কারণ ক্লাসে উপস্থিত না থাকার জন্য। অন্য ক্লাসগুলোতে চন্দ্রিকা আর কৃতিকা ওদের দুজনের অ্যাটেন্ডেন্সটা ম্যানেজ করে দেয়, কিন্তু এপি স্যার ভীষণ স্ট্রিক্ট, মুখ না দেখে কাউকে অ্যাটেন্ডেন্স দেয় না, তাই দুজনেই একটু মুড অফ আছে। ক্লাস থেকে বেরিয়ে তো দীপ্ত স্যারের 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেই যাচ্ছে। অন্যদিন হলে ঋদ্ধিও এই কাজে ওকে সঙ্গ দিত, কিন্তু কাল বাবা, আজ স্যার, ও আর নিতে পারছে না। ওর খুব মন খারাপ লাগছে। ও তো এখন দ্বন্দ্বে পড়ে গেছে, কি করবে? নিজের স্বপ্নকে ভেঙে দিয়ে বাবার এই যান্ত্রিক দুনিয়ায় জুড়ে যাবে, নাকি নিজেকে প্রমাণ করবে? ওর এখন মনে হচ্ছে কাল তলি ঠিকই বলেছিল, ও সত্যিই খুব ভীতু। ওর এখন কিছুই মাথায় আসছে না, কিভাবে প্রমাণ করবে নিজেকে। সবাই নিজেদের মধ্যে ব্যস্ত থাকলেও চন্দ্রিকা ঠিক বুঝতে পেরেছে ঋদ্ধির কিছু একটা হয়েছে। ও ঋদ্ধিকে এইরকম মন মরা হয়ে বসে থাকতে একদম দেখতে পারবে না। চন্দ্রিকা ঋদ্ধির হাতটা ধরে বলল, চল। ঋদ্ধি, কোথায়? চন্দ্রিকা, দেখতেই পাবি। ঋদ্ধি, চাঁদ, আমার ভালো লাগছে না, তুই যা। চন্দ্রিকা, তাই জন্যই তো বলছি, চল আমার সাথে। ঋদ্ধি চন্দ্রিকার মুখের দিকে তাকিয়ে দেখলো
চন্দ্রিকা ওকে না নিয়ে যাওয়া পর্যন্ত থামবে না। ওরও ইচ্ছা হচ্ছে চাঁদকে সব খুলে বলতে। ওর মনটা খুব ভারী হয়ে গেছে। ঋদ্ধি চন্দ্রিকার হাত ধরে হাঁটতে থাকলো। চন্দ্রিকা কলেজের পেছনে একটা খালি জায়গায় নিয়ে এলো। এই জায়গাটা একান্তই ওদের জায়গা। কলেজে ওঠার পর থেকে যখনই ঋদ্ধি বা চাঁদ কারোর মন খারাপ হয় তখনই ওরা এখানে চলে আসে। ঋদ্ধি জায়গাটা খুঁজে বার করেছিল, একদম চাঁদের মনের মতো। চারিদিকে শান্ত পরিবেশ, রাস্তা থেকে অনেকটা দূরে হওয়ায় কোলাহল নেই। আর সবচেয়ে বড় কথা, চারিদিকে অনেক ছোট ছোট গাছের সারি। চন্দ্রিকার এই জন্যই এই কোমল জায়গাটা ভালো লাগে। চন্দ্রিকা আসার সময় কি মনে করে ঋদ্ধির গিটারটাও এনেছে। ঋদ্ধি এসে চাতালটাতে বসলো। চন্দ্রিকা ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, বল কি হয়েছে? ঋদ্ধি নিশ্চুপ হয়ে মাথা নিচু করে বসে আছে। চন্দ্রিকা দুহাত দিয়ে ওর মুখটা ধরে ওপরে তুলল। চন্দ্রিকা, কি হয়েছে ঋদ্ধি? ঋদ্ধি প্রথমে চাঁদের হাতটা নিজের হাতে নিল, তারপর ওর মনের কথা যাবতীয় খুলে বলল। কাল বাবার বকা, আজ ওর মনের দ্বন্দ্ব, কোনো কিছুই গোপন করলো না ও। ঋদ্ধি, চাঁদ, আমি বুঝতে পারছি না আমি কিভাবে বাবাকে প্রমাণ করব। আমার মাথায় তো কিছুই আসছে না। এখনো অব্দি তো শুধু নক্ষত্র ব্যান্ড ছাড়া আর কিছুই করতে পারিনি। এই ব্যান্ড থেকে শো করে ফেমাস হয়েছি, কিন্তু বাবাকে প্রমাণ করতে পারিনি। বাবাকে বোঝাতে হলে আরো বড় কিছু করতে হবে আমাকে, কিন্তু কি করব? চাঁদ, প্লিজ আমাকে বল। তাহলে আমি কি বাবার কাছে হেরে যাব? আমার স্বপ্ন কি পূরণ হবে না? তাহলে কি শেষ পর্যন্ত আমাকে বাবার ব্যবসাটাই সামলাতে হবে? চাঁদ, বল না চাঁদ, আমি কি করব বলে দে। আমি কি তাহলে এতদিন ভুল করছিলাম? এই, তুইও কি বাবার মতন মনে করিস আমি কি সত্যিই পারবো না? বল না চাঁদ। পর্বটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের পর্বে।